সড়কে জনদুর্ভোগ নিয়ে আলোচনায় অংশ নিতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন আমিনুল ইসলাম সুজন। তিনি টেকনিক্যাল অ্যাডভাইজার, রোড সেফটি ভাইটাল স্ট্র্যাটেজিস। এছাড়া আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমাদের সহকর্মী অলিউল রনি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে স্টুডিওতে এবং অনলাইনে যুক্ত হওয়ার জন্য। রনি, আমি আপনার কাছে শুরুতে আসতে চাই। আপনি 4 পর্বের একটি বিশেষ ধারাবাহিক করেছেন রিপোর্ট, এবং সেটি ছিল সড়কে বিশৃঙ্খলা নিয়ে। কেমন দেখেছেন আপনি বাস্তব চিত্র, বিশৃঙ্খলা চিত্রটা কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। আমি যদি আপনাকে প্রথমে বলতে চাই তাহলে বলতে হবে, দেখেন যে সড়ক যে যার মতো করে ব্যবহার করছেন, নিয়ম নীতির কোনো তোয়াক্কা নেই। এটি হচ্ছে বাস্তবিক চিত্র। এরপর যদি আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে যে বিষয়গুলো ফুটে আসবে সেগুলো হচ্ছে প্রথমত হচ্ছে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা, জেব্রা ক্রসিং ব্যবস্থা, এবং এছাড়াও গতির যে একটি সীমা রয়েছে সেটি, এবং খানাখন্দের ব্যাপারটি। তো আমি যদি এক এক করে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে প্রথমে বলতে হবে যেটা যে জেব্রা ক্রসিং। দেখুন, আমরা অধিকাংশ ঢাকার সড়কে কিন্তু জেব্রা ক্রসিংয়ের কোনো ব্যবস্থা নেই, এবং যেগুলোতে আছে সেগুলোতে কিন্তু দাগের যে একটি প্রলেপ, বিশেষ করে রঙের যে প্রলেপটি, সেটিও কিন্তু ঠিকঠাক নেই। এই জন্য সংশ্লিষ্ট যে পক্ষগুলো রয়েছে তারা কিন্তু অনেক সময় উদাসীনতাকে দায়ী করছেন সিটি কর্পোরেশনের। সেক্ষেত্রে তারা বলছেন যে আমাদের যে দুই সিটি কর্পোরেশন, বিশেষ করে ঢাকা দক্ষিণ এবং উত্তর, এদের যে সমন্বয়হীনতার যে অভাব সেটি কিন্তু তারা ক্লিয়ার করে বলছেন। এবং সেই সাথে যে এই বিষয়টি যে জেব্রা ক্রসিং মানার যে বিষয়টি, সেটি কিন্তু আমরা জানি যে বাংলাদেশে প্রায় 45% পথচারী বলেন বা চালক বলেন, তারা কেউই কিন্তু জেব্রা ক্রসিং আসলে মানেন না। কিন্তু দেখেন জেব্রা ক্রসিং ব্যাপারটা কি আসলে, এটি কিন্তু সবাই জানেন। জেব্রা ক্রসিং এর পিছনে গাড়ি থামবে এবং জেব্রা ক্রসিং এর উপর থেকে যাত্রীরা রাস্তা পারাপার হবেন। কিন্তু যে বিষয়টি যে সচেতনতা, এটি কিন্তু ঘাটতি রয়েছে। এই যে তারা মানছেন না, পথচারীরা যে মানছেন না, কারণটা কি, কেন মানছেন না? সেক্ষেত্রে কি তারা ড্রাইভার যারা গাড়ি চালাচ্ছেন তারা কি দ্রুত গতিতে পার হয়ে যান জায়গাটুকু, পথচারীরা ভয় পান সে কারণে তারা পারছেন না, নাকি এর সমস্যাটা কোথায়? দেখুন, আমি কিন্তু আপনাকে প্রথমেই বলেছি যেটি হচ্ছে যে আমাদের সচেতনতার অভাব। সেক্ষেত্রে যে জবাবদিহিতার জায়গাটি সেটি আমাদের কিন্তু নেই। এবং তার সাথে যদি আরেকটু আমি অ্যাড করি তাহলে বলতে হবে যে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা যেটি, আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, দেখেন সেখানে কিন্তু ট্রাফিক পুলিশদের দরকার হয় না, তারা কিন্তু ট্রাফিক সিগন্যালটাই আসলে ফলো করে এবং সেই অনুযায়ী কিন্তু তারা গাড়িটি চালায়। কিন্তু আমাদের দেশে দেখেন, আমি জানি যে পর্যাপ্ত ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা নেই, কিন্তু তারপরে যেটা আছে সেটা কিন্তু আমরা যথাযথ বাস্তবায়ন আমরা করি না। এখন করি না কেন? দেখেন, প্রথমে যদি আমি বলতে হয় তাহলে বলতে হবে যে জবাবদিহিতার যে জায়গাটি সেটি আগে সবার আগে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে এখানে যেমন আমরা কিন্তু এখানে বিভিন্ন পক্ষ জড়িত রয়েছে। আমি যেহেতু মাঠ পর্যায়ে কাজ করেছি, তারা কিন্তু কেউ কারো উপর নিজেরা দোষ নিচ্ছেন না। কেউ আমি আপনার উপর বা হচ্ছে যারা সংশ্লিষ্ট পক্ষ একে অপরের উপর দায় চাপাচ্ছে। বিশেষ করে আমি যদি এখানে ট্রাফিক পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু সিটি কর্পোরেশনকে দায়ী করছেন। আবার হচ্ছে আমি যখন সিটি কর্পোরেশনে গেলাম তারা কিন্তু ট্রাফিককে দায়ী করছেন যে তারা এখানে। তো এই ওভারঅল প্রক্রিয়াটা আসলে এভাবেই চলছে। আচ্ছা, এই সমস্যার সমাধানে মাঠ পর্যায়ে কি কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে? নানান ধরনের ব্যবস্থার কথা আমরা শুনি, কিন্তু কোনো কিছু তো আর ফলপ্রসূ হচ্ছে না, সমস্যা রয়ে যাচ্ছে। মাঠ পর্যায়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে? আচ্ছা, সেক্ষেত্রে দেখুন, আমি যদি আপনাকে বলি তাহলে বলতে হবে যে কাঠামোগত যে একটি উন্নয়ন। বিশেষ করে আমরা যখন দেখি যে সড়কে দেখবেন যে আপনি একটি সড়ক প্রতি বছরই রিপেয়ার করা হচ্ছে। কেন করা হচ্ছে? আসলে এখানে জবাবদিহিতার যেমন অভাব রয়েছে, তেমনি কিন্তু আমাদের সদিচ্ছারও অভাব রয়েছে। বিশেষ করে আমরা যখন একটি সড়ক তৈরি করি বা হচ্ছে জেব্রা ক্রসিং বলেন বা ট্রাফিক সিগন্যাল বলেন, এর যে একটি যথাযথ ব্যবহার বা হচ্ছে এর দেখভাল বা রক্ষণাবেক্ষণ যেটাকে আমরা বলি, সেটি কিন্তু আসলে বাস্তবে আমরা দেখতে পাই না। এবং সেই সাথে যখন আমরা একটি সড়ক তৈরি করি বা রিপেয়ার করি, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা আসলে যে কাঠামোগত একটি উন্নয়ন বা কাঠামোগত যে একটি প্রক্রিয়া, এটি কিন্তু আমরা কখনোই অনুসরণ করি না। সেক্ষেত্রে যখন একটা সড়ক নির্মাণ করা হয়ে থাকে, এরপরে দেখা যায় যে কখন আমরা গ্যাস লাইন যখন এখানে দেই তখন সেটিকে আবার নতুন করে রিপেয়ার করা হয়, আবার যখন বৈদ্যুতিক লাইন দেই তখন আবার নতুন করে রিপেয়ার করা হয়, কখন আবার পানি লাইন মেইনটেনেন্সের ব্যাপারটা আসলে থাকে, কিন্তু এই ক্ষেত্রে সেটার অভাব রয়েছে। হ্যাঁ, আর কি কি নেওয়া যেতে পারে? সড়কের ব্যবস্থাপনার জন্য এটা করা যেতে পারে, পাবলিকে জনসচেতনতা তৈরি করতে সেটার ক্ষেত্রে কি করা যেতে পারে, জনগণকে উদ্বুদ্ধ কিভাবে করা যেতে পারে? সেক্ষেত্রে ধরুন আমরা পাবলিকের অ্যাওয়ারনেস যেটা ক্রিয়েট করার জন্য সেক্ষেত্রে বিভিন্ন সচেতনতামূলক যে কাজগুলো রয়েছে বা বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে যে কাজগুলো করেছে, এবং এই যে সচেতনতা বাড়ানোর জন্য আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে জবাবদিহিতা এবং শাস্তির যে ব্যাপারটা চলে আসে। আপনি যখনই এই যে জেব্রা ক্রসিং এর ব্যাপারটা যখনই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেহেতু ট্রাফিক সিগন্যাল নেই, আমরা অনেক সময় হাত দিয়ে ইশারা দিয়ে কাজ চালাই বা হচ্ছে বাঁশির মাধ্যমে কাজ চালাই। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই যে অনেক সময় একটা ভুল সিগন্যাল চলে আসে, যে দেখা যায় আমি এই সাইডের গাড়িটা অফ করবো কিন্তু আমি এটা না করে এই সাইডেরটা করছি, যার ফলে এই গাড়িটা সামনে চলে আসলো। তো এই যে আপনার যে শাস্তি, যে আপনি যখনই আসবেন, যেমন আমি এই 4টা পর্ব করতে গিয়ে যেটা দেখেছি যে আমরা হচ্ছে মুখে মুখে শুধু কিন্তু এই কথাগুলো বলছি যে আসলে কেন মানা হচ্ছে না বা কেন মানবে না, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু এই যে শাস্তির যে ব্যবস্থাটা সেটি কিন্তু আসলে নাই বা হচ্ছে সেটি আমি দেখিও নি। তো আমি বলতে পারি যে আপনার যথাযথ যখন জবাবদিহিতা চলে আসবে বা শাস্তির ব্যবস্থা থাকবে তখনই আসলে এটি বাস্তবায়ন করা সম্ভব। আচ্ছা, আর বিআরটিএ ঢাকা শহরের মধ্যে ধরেন বাইক চালাতে 20 থেকে 30 কিলোমিটার একটি সর্বোচ্চ গতিসীমা এবং বাস কিংবা কারের জন্য 40 কিলোমিটার সেটা বেঁধে দিয়েছে। বাস্তবে কতটুকু আপনি ব্যবহার দেখেছেন এটি? আমরা প্রায় সময় দেখি যে ওভার
মানে কিলোমিটার বেশি তারা ব্যবহার করছে বলে অনেক ধরনের অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। আমরা রাতের বেলা দেখি যে কার রেসিংও হয়, অনেক ধরনের ঘটনা ঘটে। কেমন দেখেছেন আপনি? আচ্ছা, এটি যদি আপনাকে বলি তাহলে বলতে হবে যে আসলে এর বাস্তবিক কোনো ব্যবহার আমি দেখিনি। আর বাস্তবিক ব্যবহার আমি দেখিনি, এই ক্ষেত্রে আমি চালকদেরকে দায়ী করব না। আসলে এটি বাংলাদেশের যে অবকাঠামোগত উন্নয়ন বা বাংলাদেশের রোডের যে বর্তমান অবস্থা, এখানে আসলে এই গতিতে বাইক চালানো ঢাকা শহরে কোনোভাবেই সম্ভব না। এখন কেন সম্ভব না, আপনাকে যদি আমি দুটো রোডের একটু উদাহরণ বা সড়কের উদাহরণ দেই, তাহলে হচ্ছে আমরা বলতে পারবো যে 300 ফিটের যে সড়কটি এবং সেটির কথা বলতে পারবো, এবং সেই সাথে আমি আরেকটি সড়ক অ্যাড করতে চাই। আমি যদি শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত যে সড়কটি রয়েছে বাংলা মোটরের, এটি নিয়ে আসি, তাহলে দেখুন আমাদের ঢাকায় যে গড় গতি গাড়ির সেটি হচ্ছে 4.8। তো সেখানে যখন গড় গতি 4.8, তো সারাক্ষণ আমরা জ্যামে বসে থাকি। তো যখন একটি রোড ফাঁকা থাকবে তখন ড্রাইভার বা চালক স্বাভাবিক তার যানবাহনটি সর্বোচ্চ গতিতে চালাবেন, এটাই স্বাভাবিক। সেই সাথে 300 ফিটের যে গতির অবকাঠামো, সেই কাঠামোর সাথে তো আপনি বাংলা মোটর যে সেটা কোনোভাবে মিলাতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি ঢাকা শহরে কিভাবে 20 থেকে 30 বাইকের জন্য করে দেন, গতি নির্ধারণ করে দেন? তো এখানে যেহেতু জবাবদিহিতার একটি জায়গা ক্রিয়েট যখন আপনি করতে যাবেন, তখন কিন্তু আসলে আমার অবকাঠামোগত উন্নয়ন আগে করে তারপর কিন্তু আমার এই দিকে খেয়াল দিতে হবে। জি, আপনি থাকুন আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত রয়েছেন, আমিনুল ইসলাম সুজন। আমি আপনার কাছে জানতে চাই, বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়ার কথা আমরা জানি, কিন্তু তারপরেও কেন সড়কে শৃঙ্খলা ফিরছে না? এই সমস্যার সমাধানে আসলে ঘাটতিটা তাহলে কোথায় রয়েছে? ধন্যবাদ। ধন্যবাদ। আসলে নিরাপদ সড়কের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা বিজ্ঞান ভিত্তিক অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন আমি যদি বলি, আমাদের শহর কিংবা গ্রামে জি, আমাদের বিভিন্ন ধরনের যান চলাচল করে। একটা হচ্ছে গতির যান, বাস আছে, প্রাইভেট কার আছে, মোটরসাইকেল আছে, আবার আমাদের নন মোটরাইজড ট্রান্সপোর্ট আছে, যেমন রিক্সা। এখন যদিও ব্যাটারি রিক্সা চলে এসছে। এরকম বিভিন্ন গতির যানবাহন চলে। এই জি, বিভিন্ন গতির যানবাহন ম্যানেজ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থাপনা আমাদের নাই। আমরা যদি নিরাপদ সড়কের কথা একটু আগে আপনাদের জি, রিপোর্টার তিনি খুবই ভালো বলছিলেন, রনি, ফুটপাত, তারপরে জেব্রা ক্রসিং, এই বিষয়গুলো বলছেন। আমাদের সড়ক নিরাপত্তার ক্ষেত্রে আরেকটি বড় বিষয় হচ্ছে নিরাপদ সড়ক অবকাঠামো। এই অবকাঠামোর মধ্যে ফুটপাত থাকবে, এই অবকাঠামোর মধ্যে জেব্রা ক্রসিং থাকবে, সিগন্যাল থাকবে এবং সড়ক থাকবে। এই সবগুলো বিষয়ের মধ্যে একটা চমৎকার সমন্বয়টা দরকার। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের এই যে সড়কে যে অবকাঠামোগুলো আছে, যেগুলো জি, মানুষ ব্যবহার করে, ফুটপাত ব্যবহার করে, জেব্রা ক্রসিং ব্যবহার করে, সিগন্যাল সিগন্যাল ক্রসিং করে গাড়িগুলো, এবং রাস্তা দিয়ে গাড়ি চলে, এইগুলোর মধ্যে ব্যবস্থাপনার ঘাটতি আছে, সমন্বয়ের ঘাটতি আছে। জি, ঢাকা শহরে 5 কিলোমিটারের মধ্যে যে ট্রিপ হয়, আমাদের যে যাতায়াত ট্রিপ হয়, তা 5 কিলোমিটারের মধ্যে প্রায় 75 ভাগ যাতায়াত হয়। এই 75 ভাগ যাতায়াত 5 কিলোমিটার, মানুষ কিন্তু যে কোনো মানুষ কিন্তু হেঁটে যাতায়াত করতে পারে, জি, যদি আমার হাঁটার জায়গাটা, ফুটপাতটা এবং রাস্তায় ক্রসিং এর সুযোগটা, জেব্রা ক্রসিংটা, নিরাপদ ক্রসিং এর ব্যবস্থাটা থাকে। যেমন আমি বা আমার মতো অনেকেই হাঁটতে পারে, যারা স্কুল কলেজে যারা লেখাপড়া করে তারাও হাঁটতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের হাঁটার যে অবকাঠামো আছে, ফুটপাত গুলো ভাঙাচোরা, অনেক বেশি উঠানামা করতে হয়, এবং কোনো কোনো জায়গায় ফুটপাত অনেক বেশি উঁচু থাকে, সড়ক থেকে যে জায়গা দিয়ে সড়ক কেটে ফেলছে, কিংবা কোনো ভবনে ঢোকার জন্য সড়ক কেটে ফেলছে, দেখা গেলো যে অনেক উপর নিচ করতে করতে জি, হচ্ছে। কোনো কোনো জায়গায় ফুটপাতকে কার্ভ করা হচ্ছে, সেই সকল জায়গায় কার্ভ কার্ভ জায়গাতে মানুষ হেঁটে গিয়ে সড়ক দিয়ে হাঁটছে, তখন আবার গাড়ি এসে ধাক্কা দিচ্ছে। ফুটপাতে নানা ধরনের অবকাঠামো রাখা হচ্ছে, ফুটপাতে বিভিন্ন বিল্ডিং, ভবন নির্মাণ সামগ্রী রাখা হচ্ছে, দোকানের মালামাল রাখা হচ্ছে। আবার কোনো কোনো জায়গায় ফুটপাতে মানুষ মানে ইউরিন, প্রস্রাব বা এই ধরনের জিনিসগুলা করছে। তো জি, সুতরাং অনেক জায়গায় ঢাকা শহরের অনেক সড়কের ফুটপাত আসলে ব্যবহার উপযোগী না। অনুপযোগী। কোনো কোনো জি, জায়গায় ফুটপাত সিটি কর্পোরেশন এটা ভালো করার চেষ্টা করছে, কিন্তু এটা আসলে ব্যবস্থাপনাটা ক্ষেত্রে ঘাটতি আছে। জি, তারপরে যদি আমি বলি যে নিরাপদ যানের কথা, আহ, আমাদের রোড ক্র্যাশের ক্ষেত্রে আমরা দুর্ঘটনা বলি না, আমরা রোড ক্র্যাশ বলি। এই ক্র্যাশের আসলে বাংলা এখনো আমরা করে উঠতে পারিনি। তো ক্র্যাশটা মানে হচ্ছে যে এইটা, যে কোনো একটা মানে যানবাহন যদি নিরাপদ হয় তাহলে ঝুঁকিটা কমে যায়। সেই যানবাহনের ফিটনেস ঠিক থাকা, সেই যানবাহনের যে মেশিনারিজ গুলো আছে, ইঞ্জিন গুলো আছে, সেগুলো ঠিক থাকা, এবং সেখানে যাত্রীরা যেখানে বসে কিংবা চালক যেখানে বসে, সেগুলো সবকিছুই মানসম্মত থাকা। এই নিরাপদ যানের কিন্তু মানে মানুষের মৃত্যু কমাতে নিরাপদ যানের একটা বড় ভূমিকা আছে। ভূমিকা রয়েছে। যেমন যান যান যদি খারাপ হয়,
হয়, মান যদি খারাপ হয়, তাহলে অনেক সময় ধীর গতিতে চললেও সেটা ব্রেক ফেল করতে পারে, অন্য গাড়িকে ধাক্কা দিতে পারে, পথচারীকে ধাক্কা দিতে পারে। সুতরাং নিরাপদ যান একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নিরাপদ সড়ক ব্যবহার, যেটি একটু আগে রিপোর্টার রনি তিনি খুব যৌক্তিকভাবে বলছিলেন যে আমরা যারা ফুটপাত ব্যবহার করি কিংবা যারা যারা সড়ক ব্যবহার করি তারা সঠিকভাবে সড়কটা ব্যবহার করি না। এই নিরাপদ সড়ক ব্যবহার করার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যদি সকলেই, পথচারী, যারা গাড়িতে চলে তারা এবং সকলে যারা সড়ক ব্যবহার করে তারা সকলে যদি নিরাপদভাবে সড়কটা ব্যবহার করে, তাহলে ঝুঁকিটা অনেক কমে আসে। জি, তারপর নিশ্চয়ই। হচ্ছে সর্বশেষ আমরা আমিনুল ইসলাম সুজন, আমরা- সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষগুলো তারা বলছে দুই সিটি কর্পোরেশনের উদাসীনতা এবং সমন্বয়হীনতা এই ক্ষেত্রে অনেকাংশে দায়ী। আপনি কি এটা কি সত্যি বলে মনে করেন কিনা, বা আপনার ভাবনা কি? আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি এই নিরাপদ সড়ক নিয়ে কাজ করছি অনেক বছর যাবত। সরাসরি গত 2 বছর কাজ করছি, কিন্তু উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে, এবং তার আগে থেকে বাংলাদেশের নিরাপদ সড়ক ব্যবস্থা নিয়ে কাজ করছি। আমার যেটা অভিজ্ঞতা, উদাসীনতা আমি ঠিক বলবো না, আমি সমন্বয়ের ঘাটতিটা স্বীকার করি। আমি মনে করি সমন্বয়ের ঘাটতি আছে। এইটা শুধুমাত্র আসলে 2 সিটি কর্পোরেশনের মধ্যে না, আমাদের ঢাকা শহরের কথা যদি আমি বিবেচনা করি, ঢাকা শহরে অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান আছে যারা সড়ক ব্যবস্থাপনা করে। যেমন আপনি যদি লক্ষ্য করেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, বিআরটিএ, তারা যানবাহনের লাইসেন্স প্রদান করে, লাইসেন্স নবায়ন করে, চালকদের লাইসেন্স দেয়, চালকদের লাইসেন্স নবায়ন করে। তার মানে নিরাপদ সড়কের একটা গুরুত্বপূর্ণ অংশ বিআরটিএ ম্যানেজ করে। জি, আরেকটা হচ্ছে আমাদের ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি আছে, ডিটিসি। এই ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি, তাদের দায়িত্ব হচ্ছে ঢাকা শহরের যাতায়াত ব্যবস্থার সমন্বয় করা। তাদের একটা বড় রোল আছে। আপনি দেখেন ঢাকায় যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হচ্ছে কিংবা মেট্রো রেল তৈরি জি, হচ্ছে, এগুলো কোনোটা তৈরি করছে ব্রিজ ডিভিশন, কোনোটা রোডস এন্ড হাইওয়েজ ডিভিশন তৈরি করছে। তার মানে এইখানে তাদেরও নিরাপদ সড়কের ক্ষেত্রে তাদের একটা বড় দায় ভূমিকা রয়েছে। আছে। এর বাইরে সিটি কর্পোরেশন আছে, তারপরে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন আছে, মেট্রোপলিটন পুলিশ এনফোর্সমেন্টে একটা বড় ভূমিকা আছে। সুতরাং এককভাবে সিটি কর্পোরেশনের উপর আসলে সবকিছু যদি আমরা চাপিয়ে দেই, তাহলে সেটা হয়তো এটা তাদের প্রতি অবিচার করা হবে। আমার মনে হয় যে এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, এদের সকলের মধ্যে সমন্বয়ের একটা অভাব আছে। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশে কোনো সিটি গভর্নেন্স নাই। আপনি আমরা একটু আগে রনি তিনি বিভিন্ন উন্নত দেশের কথা বলছিলেন। জি, আমরা যদি লন্ডন শহরের কথা বলি, কিংবা আমরা যদি নিউ ইয়র্ক শহরের কথা বলি, কিংবা আমরা যদি টোকিও শহরের কথা বলি, আমরা সেই সকল জায়গায় কিন্তু সিটি গভর্নেন্সটা দেখতে পাই। তার মানে সিটির অধীনে সবগুলো প্রতিষ্ঠান থাকে। তারা যেমন আমাদের এখানে কোনো একটি সড়ক যদি কেউ নির্মাণ করে, সিটি কর্পোরেশন ফুটপাত নির্মাণ করে, এরপরে কয়দিন পরে এসে তিতাস তার গ্যাসের লাইনের জন্য সেই ফুটপাত কেটে ফেলে, কয়দিন পরে এসে ওয়াসা তার পানির লাইনের জন্য সেই ফুটপাত কেটে ফেলে, কয়দিন পরে এসে টিএনটি টেলিফোন লাইনের জন্য ফুটপাত কেটে ফেলে। তো এই যে সমন্বয়হীনতা, এটা আসলে প্রকট আকারে আছে। এই সমন্বয়হীনতার কারণে আসলে আমাদের ঢাকা শহর কিংবা বাংলাদেশের সড়ক যাতায়াত ব্যবস্থা এখনো নিরাপদ করা সম্ভব হয়নি। এটা আমার অভিমত। জি। দেশের অধিকাংশ প্রকল্প আমরা দেখি যে এগুলো যথাযথ সময়ে বাস্তবায়ন হয় না। আমরা যদি উদাহরণ দেই, যেটি উদ্বোধন হলো বিআরটি প্রকল্প, সেটি একেবারে অসম্পূর্ণ রেখে উদ্বোধন করা হয়েছে এবং এই বিআরটি প্রকল্প গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, এমনটা বলেছিলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তিনি যখন ক্ষমতায় ছিলেন, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। এই যে দীর্ঘসূত্রিতা লাগছে বা প্রকল্প বাস্তবায়নের সময় বা পরিকল্পনার সময় নানান ধরনের সমস্যা যে হতে পারে, সেগুলো বিবেচনায় নেওয়া হয় না, বা পরবর্তীতে এটা আসলে কতটুকু সুফল বয়ে আনবে সেই ক্ষেত্রে অনেক সময় আমরা উদাসীনতা দেখতে পাই। এই সমস্যা থেকে উত্তরণ কি সম্ভব আদৌ? আমি একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। জি, বিআরটি প্রকল্পের যেদিন উদ্বোধন হয়, এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম। তো উদ্বোধনী অনুষ্ঠানে আমাদেরকে তখনকার মন্ত্রী, তিনি জাদ্রেল মন্ত্রী ছিলেন, তিনি ঘোষণা দিয়েছেন যে শীঘ্রই বিআরটিএ চালু হবে। জি, এবং আপনার হয়তো মনে থাকার কথা, তখনও পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, এই ধরনের আলোচনা কিন্তু তখনও শুরু হয়নি। হ্যাঁ, জি, এগুলো ভেতরে মানে চিন্তা ভাবনা চলছিল, কিন্তু পাবলিক পরিসরে কিন্তু তখন এই বিষয়গুলো আলোচনা শুরু হয়নি। বিআরটি এর কাজটা সবার আগে শুরু হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে বিআরটি এর কাজ সবার পরে শেষ হয়েছে এবং এখনো আসলে পরিপূর্ণভাবে শেষ শেষ হয়নি। হয়নি। এইটা অন্তর্বর্তী সরকারকে আমি এই ক্ষেত্রে ধন্যবাদ দিতে চাই। তারা এটি আংশিক হলেও তারা এটি চালু করেছে। কারণ এই বিআরটি প্রকল্পের কারণে মানুষের দুর্ভোগ এত, আসলে ওই সড়কে যারা চলাচল করে তাদের দুর্ভোগটা অনেক বেশি বেড়ে গেছিল। আমরা এখানে উত্তরায় গার্ডারের কারণে মানুষের মৃত্যু দেখেছি।
একটা কয়েক মানুষের জীবন চলে গেল গার্ডার পড়ে। এবং বিআরটিএ প্রকল্পের কারণে গাজীপুর এলাকায়, টঙ্গী এলাকায় যে শ্রমঘন যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন গার্মেন্টস শিল্প এবং অন্য যে শিল্প প্রতিষ্ঠান আছে, তা সেখানে লাখ লাখ শ্রমিক যাতায়াত করে। জি তাদের প্রতিনিয়ত দুর্ভোগ আমরা লক্ষ্য করেছি, এবং তারা ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো তাদেরকে, কারণ ফুটপাত গুলো কেটে ফেলেছে। জি সুতরাং এই পরিস্থিতিতে বিআরটি প্রকল্পটা চালু হয়েছে। আমরা প্রত্যাশা করব, যেহেতু চালু হয়েছে, নিরাপত্তার বিষয়টি যেন প্রাধান্য জি দেওয়া হয়। এটা যেন এইসব প্রাধান্য দেওয়া হয় জায়গায় সেই প্রত্যাশা রেখে আমরা শেষ করতে চাই। আমিনুল ইসলাম সুজন, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলছিলেন টেকনিক্যাল অ্যাডভাইজার রোড সেফটি ভাইটাল স্ট্র্যাটেজিসের আমিনুল ইসলাম সুজন, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি যুক্ত হয়ে কথা বলছিলেন সহকর্মী অলিউল রনি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য রনি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।